তাহলে ভি নট কস থিটা নট এক্স অক্ষ বরাবর, ভি নট সাইন থিটা নট ওয়াই অক্ষ বরাবর আমরা বিভক্ত করলাম। এবার রাশটা আমরা বলছিলাম, কালকেও বলছি যে দুই দিকে দূরত্ব অতিক্রম করে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রমের জন্য এই বেগটা কাজে লাগে, আর ওয়াই অক্ষ বরাবর উপরে ওঠার জন্য ভি নট সাইন থিটা অংশটা কাজে লাগে। এটা কি জানা আছে আমাদের? জি স্যার, আপনি বলে দিছিলেন। এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য কয়েকটা সূত্র প্রতিপাদন করছিলাম, তোমাদের যদি খেয়াল থাকে। সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, এই সূত্রগুলো প্রতিপাদন করছিলাম না নিক্ষিপ্ত বস্তুর জন্য? জি স্যার। জি স্যার। এখন সেই একই জিনিস আমরা প্রাসের জন্য করব। আর টেনজেরো বিক্রিয়া তাহলে আমরা বুঝলাম মিথানল আলফা হাইড্রোজেন, বাট ইথানল আলফা হাইড্রোজেন আছে না, দেখাইছি না আমরা? কথা বলো, আছে কিনা? প্রোপানলে বিউটানলে সবগুলোতে আছে, শুধু কার কাছে নাই? তার মানে টেনজেরো বিক্রিয়া এরকম ছিল না সর্বোচ্চ উচ্চতা সূত্রটা ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g? জি স্যার। আর এখন ইউ কি ছিল ওইটার জন্য? আদিবেগ। ইউ আদিবেগ ছিল না? জি স্যার, আদিবেগ। এখন এইখানে যে আদিবেগ আমরা প্রাসটা নিক্ষেপ করছি, সম্পূর্ণটা কি উপরে ওঠার জন্য কাজে লাগে? আবার বলতেছি, দেখো আদিবেগ হচ্ছে ভি নট, আর আগে নিক্ষিপ্ত বস্তু মানে যেটা 90 ডিগ্রি কোণ উপরের দিকে উঠতো, তার জন্য আদিবেগ ছিল ইউ। এখন তুমি একটা বস্তুকে যখন 90 ডিগ্রি উপরের দিকে মারবা, তখন তার সম্পূর্ণ বেগটা তো কোন অক্ষ বরাবর কাজ করতেছে? ওয়াই অক্ষ বরাবর না? জি স্যার। কিন্তু আমি যে এখন তির্যকভাবে নিক্ষেপ করছি ভি নট প্রাসের আদিবেগ, এই সম্পূর্ণটা দিয়ে কি সে উপরে উঠবে, নাকি অনলি ভি সাইন থিটা দিয়ে উপরে উঠবে? শুধুমাত্র একটি কার্বন রয়েছে, ঠিক আছে? উপরে ওঠার জন্য কি ভি নট পুরোটা কাজে লাগবে, নাকি ভি নট সাইন থিটা নট কাজে লাগবে? স্যার ভি নট সাইন থিটা নট। তাহলে ওই আদিবেগের জায়গায় আমরা জাস্ট রিপ্লেস করে দিলাম ভি নট সাইন থিটা নট। এবার তো এখানে যদি হাইড্রোজেন থাকতো, যেটা দিয়ে এসে সর্বোচ্চ উচ্চতায় উঠতেছে, তাহলে কার্বন দুজনে মিলতো। এটা হচ্ছে আমাদের প্রাসের জন্য সূত্র, এটা ছিল নিক্ষিপ্ত বস্তু। তোমাদের যদি মনে থাকে একটু খেয়াল করে দেখো যে ইউ এর মান প্রথমে আমরা যে বস্তুটাকে যেই বেগে নিক্ষেপ করব, আস্তে আস্তে তার বেগটা কি করতে থাকে, কমতে থাকে না? জি স্যার। কমতে কমতে এক সময় কত হয়ে যায়, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাই আমরা? স্যার শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যায়। শূন্য। এই ভি নট সাইন থিটা নট এই অংশটা নিয়ে সেও উপরে উঠবে, আস্তে আস্তে তার বেগের মানটা এক সময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতার সূত্র। ইউ জায়গায় আমরা ভি নট সাইন থিটা নট কেন বসাইছি? কারণ উপরে ওঠার জন্য সম্পূর্ণ ভি নট কাজ করছে না, ভি নটের একটা অংশের কারণে সে উপরে উঠতেছে, সেই অংশের নাম হচ্ছে ভি নট সাইন থিটা নট। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এটা গেল একটা সূত্র। এরপরে দ্বিতীয় সূত্রে যাচ্ছি আমরা। হবে আমরা তো এখানে লিখে দিয়েছি, দেখো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম লিখেছি না? তাহলে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। সোডিয়াম দিলে সোডিয়াম লবণ হবে, পটাশিয়াম দিলে পটাশিয়াম লবণ হবে। এখন এখানে আমরা পটাশিয়াম দেওয়াতে এখানে একটা ভ্যালুয়েট জানি তুমি সি ডাবল কি হইছে, এন দিলে হয়তো সি ডাবল এন। এরকম একটা জিনিস করছিলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় সে যে এখান থেকে নিক্ষেপ করা হবে, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামবে। উঠতে যে সময়, সেই সময় সূত্রটা ছিল স্মল টি সমান ইউ ডিভাইডেড বাই জি। ঠিক আছে কিনা দেখো, ইউ বাই জি ছিল কিনা? মনে না থাকলে খাতায় প্রিভিয়াস লেকচারটা দেখো, আমরা আগে পড়েছি যে নিক্ষিপ্ত বস্তুর জন্য। এটাই। তাহলে এখন আমরা করতেছি প্রাসের জন্য। প্রাসের জন্য কি ইউ সম্পূর্ণটা দিয়ে সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে? ইউ দিয়ে ওঠে না স্যার। স্যার ভি নট সাইন থিটার জন্য ভি নট সাইন থিটা উঠবে। এটাকে বলা হয় টেনজারো বিক্রিয়া।
ক্যানিজারো বিক্রিয়া অ্যালডিহাইডের মধ্যে আমরা দেখলাম আমাদের মিথানে আনবে। আর আমাদের মনে আছে কিনা উপরে উঠতে এবং উপর থেকে নামতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়ের মান কি লাগবে? স্যার একই। একই লাগবে। তাহলে উঠতে অথবা আমরা নামতে লিখে দিতে পারবো। উঠতে অথবা নামতে সময় t = v naught sin theta naught divided by g। এটা গেল আমাদের দ্বিতীয় সূত্র। এবার আমরা 3 নম্বরে আসব। 3 নাম্বারটা হচ্ছে আমাদের আর অন্য কিছু না, বিচরণ কাল। KOH আছে না KOH বুঝি নাই ঠিক আছে কিনা দেখো। নিক্ষিপ্ত বস্তুর জন্য ছিল 2u / g, আর যেহেতু প্রাস এগুলো প্রাসের জন্য হবে 2v naught sin theta naught। ঠিক আছে, এখানে কোনো কিছুই তো জি স্যার মিলান নাই, সবগুলো সমতা করা আছে। এখন এই সূত্র থেকে চাইলে তুমি কিন্তু এই সূত্রে যেতে পারবা যদি একটু খেয়াল করো। v naught কে আমরা আদিবেগ বলছি না? আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা জি স্যার। তাহলে u এবং v naught কি কথা? সেম কথা। কিন্তু প্রাসের জন্য তো আর আমরা বস্তুটাকে 90 ডিগ্রিতে নিক্ষেপ করব না। আমরা যদি 90 ডিগ্রিতে নিক্ষেপ করি ভূমির সাপেক্ষে যদি লম্ব অর্থাৎ 90 ডিগ্রিতে নিক্ষেপ করি তাহলে সেটাকে আমরা কি বলবো? নিক্ষিপ্ত বস্তু। জি স্যার। তাহলে থিটার মান তুমি 90 বসাও, sin 90 এর মান কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাবে। 2v naught / g হবে। এই v naught এর পরিবর্তে আমরা u বসাতে পারি, কারণ u আদিবেগ v naught ও আদিবেগ বলছি। এখন থেকে আদিবেগকে আমরা v naught দ্বারা প্রকাশ করব। তো v naught দেখলে তুমি আদিবেগ বুঝে নিবা। তাহলে v naught এবং u একই কথা। তাহলে তুমি নিক্ষিপ্ত বস্তুকে যদি 90 ডিগ্রিতে নিক্ষেপ করো তাহলে কিন্তু এই অংশটা সাইনের অংশটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে এই সূত্র এবং এই সূত্র কি কথা? সেম কথা না? জি স্যার। বুঝে গেছে? এই হলো 3টা সূত্র, যে 3টা সূত্র আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য পড়ছি, আবার আমরা প্রাসের জন্য পড়লাম। এই সূত্রগুলো একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ সবসময় তুমি বুঝে বুঝে লিখবা এটা সবসময় মানে হয় না আর কি, একটু মুখস্থ রাখবা আর কি। মানে ওজনীকরণ বিক্রিয়াটা তো জানতেই হবে, তাহলে ইলেকট্রনের উদ্দীপক করতে হবে। এবার বেগের ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কারণ বেগের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এবার আসো, আমি এখান থেকে প্রাসটাকে নিক্ষেপ করলাম এই বরাবর, কিন্তু প্রাসটা এই বরাবর যাচ্ছে না, না গিয়ে সে কিছু পরিমাণ বাঁকায় যাচ্ছে। বাঁকাচ্ছে কি কারণে? তাহলে আলফা হাইড্রোজেন থাকলে কোন জি এর কারণে। জি এর কারণে। অভিকর্ষ ত্বরণ জি কন্টিনিউয়াস পৃথিবীর মানে ভূমির দিকে টানতেছে, এই কারণে সে বারবার ভূমির দিকে নুয়ে যাচ্ছে। নুয়ে মানে নত হয়ে যাচ্ছে। সে চলে যাচ্ছে, ওইদিকে যেতে যাচ্ছে, কিন্তু পৃথিবীটাকে টেনে কাছে নিয়ে আসতেছে। সে এখন কোনো এক সময় বস্তুটা ছিল এখানে, বস্তুটাকে আমি এখান থেকে নিক্ষেপ করছি। তো ধরে নিলাম আমি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরে বস্তুটা এখানে আছে, এখানে আছে বস্তুটা। তাহলে এখানে থাকা অবস্থায় বস্তুটা কোন দিকে যেতে যাচ্ছে সেটা হবে স্পর্শক বরাবর, তার বেগটা কাজ করতেছে স্পর্শক বরাবর। যেহেতু রেখাটা একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি প্রাসকে তুমি বিবেচনা করো, ওই প্রাসের বেগের দিক হবে সেটার স্পর্শক বরাবর। এই ঘনীভবন বিক্রিয়া কেন বলতেছি আমরা? বুঝে গেছে? দুই অণুর মধ্যে এখনো জারিত হইছে, এখনো বিজারিত হইছে। জি স্যার। মানে প্রাসটা এই বরাবর যেতে যাচ্ছে, কিন্তু ওকে এই বরাবর যাচ্ছে বা যেতে পারতেছে না স্যার। না স্যার। কেন যেতে পারছে না? কেন? জি এর কারণে। এর কারণে সে যাচ্ছে এদিকে, তাকে আরো নামাই দিচ্ছে। তাহলে কোনো এক সময় সে সর্বোচ্চ উচ্চতায় আসবে, আর সর্বোচ্চ উচ্চতায় মানে সেটা ভূমির সমান্তরালে যেতে চাইবে। বিমান বললাম মনে করো, সে কিভাবে যেতে পারবে? তাও পারবে না, কারণ জি তার উপর তাকে টানতেছে। সে নিচে কোনো এক জায়গায় বিন্দুতে আসলো, সে যেতে যাচ্ছে আবার এইদিকে, কিন্তু তাও যেতে পারতেছে না, তাকে আরো নামাই দিতেছে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে প্রাস যে পথ দিয়ে চলতেছে এটাকে বলা হয় প্রাসের গতির পথ। প্রাস যে পথটা ফলো করতেছে যাওয়ার জন্য, গতির পথ। এই গতির পথটা দেখতে কেমন আকৃতির? অর্ধবৃত্তাকার। প্রাসের গতির পথটা দেখতে বৃত্তের অর্ধেক মনে হচ্ছে না তোমাদের কাছে? জি স্যার।
অর্ধবৃত্তাকার বলা হয়। এখন এই গতিপথের যে কোনো বিন্দুতে যদি প্রাসটা থাকে, ওই প্রাসের তুমি দুইটা জিনিস নির্ণয় করতে পারবা। একটা হচ্ছে ওই প্রাসটার এখন কত বেগে আছে এবং ওই প্রাসটা এখন ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে। আমাকে বুঝাতে পারছি কথা? এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। আমি যে এখান থেকে নিক্ষেপ করছি ভি নট বেগে, এখানে আসার পরে কি তার বেগ একই থাকবে? চেঞ্জ হবে না বেগটা? জি স্যার। প্রথম কথা হচ্ছে বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বেগ চেঞ্জ হয়ে সেই বেগের মান কত হইছে? আবার আমি নিক্ষেপ করছি এই বরাবর, তাহলে ভূমির সাথে এটা ছিল থিটা নট কোণ, কিন্তু সে যাচ্ছে এখন এই বরাবর, তাহলে কোণ কি সেম আছে? দিক বা কোণ কি সেম আছে? সেখানে আমার থিটার ব্যাপারটা আসবে। তার মানে তোমাকে দুইটা জিনিস নির্ণয় করতে পারতে হবে একটা প্রাসের গতির পথের যে কোনো বিন্দুতে, সেটা হচ্ছে প্রাসটার বেগ এবং প্রাসটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে। এই দুইটা জিনিস তোমাকে একটু সবসময় বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা একটা সূত্রে যাচ্ছি। সেই সূত্রটা হচ্ছে x অক্ষ বরাবর বেগের সূত্র। প্রথমে x অক্ষ বরাবর শেষ বেগ মনে করলাম। কখনকার শেষ বেগ? আমি ধরে নিলাম যে আমি একটা প্রাসকে এখান থেকে নিক্ষেপ করছি এবং সে এখন এখানে আছে, তার মানে এখান থেকে এখানে যাইতে তার একটা সময় লাগবে না? নির্দিষ্ট একটা সময় দূর পরে তাকে ওখানে পাওয়া যাবে না? জি স্যার। এখন সেই সময়টা আমি ধরে নিলাম টি সময়, মানে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আর কি, সেটা মান আমরা ধরতেছি না, আমরা জাস্ট স্মল টি ধরছি। তাহলে কি করতেছি আমরা? টি সময় পরে প্রাসটা এখানে আছে, তার বেগটা আমরা নির্ণয় করব। তো এই কারণে এখানেও যদি তুমি বেগ নির্ণয় করতে চাও, এখানেও বেগটা কয়টা অংশে ভাগ হবে? দুইটা অংশে। দুইটা অংশে ভাগ হবে। তার একটা x অক্ষ বরাবর অংশ থাকবে, তার একটা y অক্ষ বরাবর অংশ থাকবে। তো এরকম যদি আমরা বলি, আমরা বলছিলাম গতদিন বা ভিডিওতেও বলছি যে x অক্ষ বরাবর প্রাসের যে বেগটা হয়, সেই বেগটা কি ধরনের বেগ? সমবেগ। কেন? কারণ ওই x অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না। বস্তুর উপর একটা ত্বরণই কাজ করে, যে ত্বরণটার নাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ g, এবং যেটা y অক্ষ বরাবর ভূমির দিকে কাজ করে। y অক্ষ বরাবর ভূমির দিকে কাজ করছে। আর কোন ত্বরণ কি এখানে কাজ করতেছে? না স্যার। না স্যার। এই কারণে x অক্ষ বরাবর যে বেগ, সেই বেগটা হচ্ছে সমবেগ। অর্থাৎ তুমি যেখানেই প্রাসের বেগ ধরো না কেন, যে বিন্দুতেই প্রাসের বেগ ধরো, সেখানে x অক্ষ বরাবর বেগটা সবসময় কি থাকবে? সেম থাকবে। কিভাবে আসছে একটু দেখো। সূত্র হচ্ছে v = u + at। মানে এটা যে x অক্ষ বরাবর বোঝানোর জন্য আমরা x লিখে দিলাম। তাহলে vx, ux মানে কি? আদি বেগের অংশ। u মানে আদি বেগ, আদি বেগের x অক্ষ বরাবর অংশ। তাহলে আদি বেগ কত ছিল? v নট। v0 cos theta নট। এমনিতে আদি বেগ কত ছিল? v নট। তার x অক্ষ বরাবর অংশ হচ্ছে v নট cos theta। এভাবে বলবো আর কি। ux মানে হচ্ছে আদি বেগের x অক্ষ বরাবর অংশটা। তাহলে u মানে আদি বেগ, এখানে আদি বেগ হচ্ছে v নট, আর v নট এর x অক্ষ বরাবর অংশ হচ্ছে v নট cos theta নট। তাহলে ux এর পরিবর্তে আমরা v নট cos theta নট বসাই দিলাম। এরপরে ত্বরণের কোনো মান থাকবে না। কেন? কারণ x অক্ষ বরাবর কোনো ত্বরণ অথবা কোনো মন্দন নাই। এই কারণে ত্বরণের মান কত হয়ে যাবে? 0। শূন্য হয়ে যাবে। তাহলে ওই অংশ সম্পূর্ণটাই 0 হয়ে যাচ্ছে। vx = v নট cos theta নট থাকছে অনলি। এটা হচ্ছে x অক্ষ বরাবর বেগ। তার মানে x অক্ষ বরাবর বেগটা কখনোই চেঞ্জ হবে না। সেটা তুমি যত সময় পরেই বের করো না কেন, তার মান কখনো চেঞ্জ হবে না, তার মানটা সেম থাকবে। ক্লিয়ার? স্যার এটা কি শেষ বেগ? হ্যাঁ, এটা শেষ বেগও বলা যায়, এটা আদি বেগও বলা যায়। এটা সমান। কেন সমান? কারণ এটা সমান বেগ না। ও জি স্যার। এটার মানের কখনো কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। কেন? কারণ এটা হচ্ছে এক প্রকার সমবেগ। সমবেগের সবসময় মান সমান থাকে, চেঞ্জ হবে না। বন্ধন ভাঙা তো এত কিছুর উপর ডিপেন্ড, অনেক কিছুর উপর ডিপেন্ড। আমি তাপ দিলেও বন্ধন ভেঙে যেতে পারে। এবার y অক্ষ বরাবর শেষ বেগ নির্ণয় করতে যাচ্ছি। একই সূত্র আমরা প্রয়োগ করব, একই সূত্র দিয়ে করব, কিন্তু এবার y অক্ষ বরাবর। ওই যে আমরা ফার্স্ট ইয়ার করেছিলাম, খেয়াল করে দেখো এবার y অক্ষ বরাবর তার ত্বরণ শূন্য হচ্ছে না, তাই না? স্যার -g। তাহলে uy মানে কি? আদি বেগের y অক্ষ বরাবর অংশ। আদি বেগ তার y অক্ষ বরাবর অংশ, তার মানে v নট sin থিটা নট।
তাহলে এই বিক্রিয়াটা আমরা বুঝছি এখন কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে দুইটা একসাথে। এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? আমরা কোন দিকে যাচ্ছি? জি এর বিপরীত দিকে স্যার জি ত্বরণ হবে জি মাইনাস জি হবে মাইনাস জি হয়ে যাবে। এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ পাইলাম। আমি বলি ওটা তো আমি বলি এখন এই যে বিয়োগ হচ্ছে, বিয়োগের কারণে কোনো এক সময় এই ভি নট সাইন থিটা নটের মান আর জিটি এর মান সমান হয়ে যেতে পারে না? খালি যে ওদের মধ্যে ক্ষমতার কারণে হচ্ছে এটা। জি স্যার। জি স্যার। সমান যখন হয়ে যাবে তখন ভি ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে? এরকম হলে 0। জিরো হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি বেগের মধ্যে যেহেতু যে কোনো বস্তুর বেগ আমরা নির্ণয় করতে পারি, প্রাসের বেগ যে কোনো বিন্দুতে আমরা নির্ণয় করতে চাই, যে বিন্দুতে নির্ণয় করা না কেন সেখানে দুটো উপাংশ তুমি পাবা বেগের, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রথমে যা ছিল সর্বদাই তাই থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা কমতেও পারে বাড়তেও পারে। তাহলে কমতে কমতে এক সময় সে শূন্য হবে। কখন শূন্য হবে? তাকে নিক্ষেপ করা হয়েছে, কমতে 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 যখন সর্বোচ্চ উচ্চতায় আমরা চলে যাব তখন ভি ওয়াই এর মান কত হয়ে যাবে? 0। জিরো হয়ে যাবে। আবার যখন নিচে নামতে শুরু করব তখন ভি ওয়াই এর মান আবার বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে 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 আবার যখন এখানে আসবো তখন আবার কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। জিরো না জিরো না, সর্বোচ্চ হবে। এখানে জিরো হবে না তো, এখানে কি এটার মান জিরো? জিরো হবে না, এখান থেকে সর্বোচ্চ ছিল প্রথমে, চিন্তা করো ভি ওয়াই এর মান এখানে সর্বোচ্চ, আস্তে আস্তে ওখানে একই মান হবে, সর্বোচ্চ মানটাই। হ্যাঁ, কমতে কমতে এখানে জিরো হয়, আবার জিরো থেকে বাড়তে 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 এখানে সর্বোচ্চ হয়। ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বিবেচনা করি, ভূমিতে পড়ে গেলে তো সবকিছু স্থির হয়ে যাবে, ওইটা আমরা ধরি না ওইভাবে, যে ভূমিতে পড়ে গেছে স্থির হয়ে গেছে ওইভাবে আমরা ধরি না। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার শেষ বেগটা কি পরিবর্তন হবে না? মানে হবে, মানে ওয়াই এর ক্ষেত্রে? হ্যাঁ, ওয়াই এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে। 1 সেকেন্ডে ভি ওয়াই এর মান যা থাকবে 2 সেকেন্ড পরে কি তাই থাকতেছে? না স্যার। অলওয়েজ চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ভি ওয়াই, ভি এক্স চেঞ্জ হচ্ছে না। এই ভি ওয়াই এর কারণেই মোট যে বেগ ভি, ভি1 আর একটা ছিল ভি2, এই বেগগুলো চেঞ্জ হয় বেসিক্যালি ভি ওয়াই এর কারণে। ভি এক্স এর কারণে, ঠিক আছে, ভি এক্স এর কারণে কোনো চেঞ্জ নাই, কারণ সেটা সমবেগ, চেঞ্জ হবে শুধুমাত্র ভি ওয়াই এর জন্য। শুনতেছস? এখন এই ভি এক্স, হ্যাঁ বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কোশ্চেনটা আমরা কোন বস্তু যদি উপর মানে নিক্ষেপ করি সেটা যত বেগে মানে বুঝি নাই, ওয়েট আবার বলো। আমরা কোন মানে একটা বস্তু যদি নিক্ষেপ করি ওটা যে যে বেগে নিক্ষেপ করছি সেই বেগেই নিচে পড়বে, কিন্তু স্যার অনেক সময় দেখা যায় না যে যে বেগে নিক্ষেপ করছি তার ডাবল মানে বেগে নিচে পড়ে, মানে নিচে যে ওই যে একটা মানে দাগ পড়ে যায় না, মানে একটা কিছু। না না, বেগের মানে একই থাকবে, দাগ পড়বে কেন? দাগ পড়বে হচ্ছে যে মাটিটা নরম হলে দাগ পড়ে যাবে আর কি। নিয়ম হচ্ছে যত বেগে মারবা তত বেগে আসবে তোমার কাছে আসবে। কারণ তুমি যদি ছাদ থেকে নিচে ফেলো তাহলে তো হবে না। নিয়ম হচ্ছে তুমি যত বেগে মারবা, তুমি এখানে দাঁড়ায় আছো আবার ওখানে ফিরে আসতে হচ্ছে, মানে লেভেল একই থাকতে হবে। এখন তুমি যদি আরো নিচে পড়ে তাহলে তো গতি শক্তি আরো বৃদ্ধি পাবে না। তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি যে লেভেলে আছো সেই লেভেলেই পড়তে হবে, অন্য জায়গায় হইলে হবে না। তো ভূমিতে তুমি এখান থেকে ছাদের উপর থেকে তুমি ছুঁড়ে মারলা, সেটা ছাদের একদম নিচে ভূমিতে গিয়ে পড়লো, তখন তো দাগ হবে, কারণ এটা তো অনেক নিচে গিয়ে পড়ছে। বুঝছো? মানে সমান করে থাকতে হবে, মানে তখন নিচের দিকে বি ওয়াই এর মানটা সমান হয়ে যাবে গা, মানে যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে তির্যক ভাবে তারপর ওই বেগে পড়ে যাবে, মানে সমান হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষের মান তো চেঞ্জ হবে না, এখানে ভি ওয়াই যা ছিল এখানে আবার ভি ওয়াই সেম হবে, আর এক্স অক্ষের বেগ তো সবসময় সমান, তাহলে ঘুরে ফিরে যে বেগে মারছো আবার ওই বেগে ফিরে আসতেছো। স্যার এখানে ভি নট এর মানটা কিরকম হবে? কিরকম হবে মানে কি হবে সেটা? 10 20 30 40 এমএস ইনভার্স 1 কিলোমিটার পার আওয়ার হতে পারে। স্যার এগুলো প্রশ্নে দেওয়া থাকবে না? হ্যাঁ,
বেগ তো বেগই, জি। এরকম আবার কি তোমরা আদি বেগে এতদিন করো নাই? 50 ms ইনভার্স 1, 20 ms ইনভার্স 1 এরকম কিছু করো নাই? জি স্যার। আমরা ফ্যানল শনাক্ত করছিলাম কি দিয়ে? পরশুদিন করছি। ফ্যানল শনাক্ত করছি কি দিয়ে? স্যার আমাদের প্রশ্নে আদিবেগ বলা থাকবে আর আমরা ওটাকে ভি নট ধরে লিখবো যে হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পারছো। আর কেউ আছেন? সাহিল ফেরাস না ফেরি? আমরা এখন টি সময় পর প্রাসের শেষ বেগ কিভাবে নির্ণয় করব? আমরা তো শেষ বেগের উপাংশ নির্ণয় করছি আসলে এতক্ষণ। আমরা x অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করছি, y অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করছি, কিন্তু আসলে তার বেগটা কত হবে? মানে শুধু তার বেগটা কত হবে, শেষ বেগ v। যেমন এই v এর মান কত আমরা যেটা বের করছি, তার x অক্ষ বরাবরটা বের করছি, তার y অক্ষ বরাবর y অক্ষ বরাবরটা বের করছি, কিন্তু শুধু v এর মান কত হবে? প্রথমে আমরা আসি ভেক্টরের ব্যাপারে। আমরা যে কোনো ভেক্টর রাশিকে কিভাবে নির্ণয় করি মনে আছে কারো? ax i ay j এভাবে প্রকাশ করি না এই ভেক্টরকে? স্যার একক ভেক্টর। আর একটা az কি কে লিখি, বাট এখানে আমাদের তিনটা অক্ষ নিয়ে কাজ করতে হবে না, আমাদের অক্ষ কয়টা আছে? স্যার দুইটা, x অক্ষ y এই অক্ষ। কারণে আমরা জাস্ট দুইটা নিলাম, x অক্ষ এবং y অক্ষ। এখন এরকম ভেক্টর যখন দেওয়া থাকে তখন ওই ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করি আশা করি মনে আছে? রুট করে স্যার রুট করে স্কয়ার করে বাহুগুলোর স্কয়ার করতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা তার মান নির্ণয় করি। তাহলে বেগ বেগ নিজেও তো একটা ভেক্টর রাশি। তাহলে আমরা a না লিখে এখন যদি v ভেক্টর লিখি, সাহিল কিন্তু পড়াশোনা করে মাসে বুঝা যাচ্ছে। মারুফ x অক্ষ বরাবর অংশ, y অক্ষ বরাবর অংশ বেগের, বুঝা গেছে? বুঝছো? এসএস নিফেল এসএস জি স্যার। জি জি স্যার। স্যার এখন এটার মান নির্ণয় করতে বলা হচ্ছে তোমাকে, মানে শুধু v নির্ণয় করো মান। দেখো তখন তুমি কি করবা? শনাক্ত করা যায় একটা যোগ আছে vx স্কয়ার যোগটা দেখি vy স্কয়ার, 24 ডাইরেক্ট এই হলো আমাদের বেগের মানের সূত্র। কিভাবে আমরা t সময় পরে যে কোনো প্রাসের বেগ নির্ণয় করব, অর্থাৎ এই যে এখান থেকে তুমি প্রাসটাকে নিক্ষেপ করছো, করার কারণে সে এখানে আসছে, তাতে সে একটা সময় নিছে, ধরে নিলাম আমি সেই সময়ের মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমি তোমাকে বললাম প্রাসটা নিক্ষেপ করার 1 সেকেন্ড পর এখন প্রাসটা কোথায় থাকবে বা তার বেগ কত, তোমার কাছে জানতে চাইলাম তার বেগ কত। তাহলে তুমি কি বলবা যে 1 সেকেন্ড পর প্রাসের বেগ সমান শেষ বেগ বা বেগ যেটাই বলো আর কি, বেগ v √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এখন কথা হচ্ছে vx মানে কি? vx এর পরিবর্তে আমরা কি লিখবো? স্যার v নট cos থিটা নট sin থিটা নট। হ্যাঁ v নট cos থিটা নট। তুমি চাইলে আলাদা vx এর মান বের করে এনে বসাইতে পারো, সেইভাবে vy সমান v নট sin থিটা নট মাইনাস gt। তো ওখান থেকে vy আর vx এর মান এনে তুমি এখানে বসাই দাও, বসাই দিলে তুমি কি পেয়ে যাবা? যে বেগটা তোমাকে নির্ণয় করতে বলা v হয়েছে এর সেই মান। বেগটা তুমি পেয়ে যাচ্ছ। এটা গেল বেগ নির্ণয়, ঠিক আছে? সেম ভাবে তুমি কোণ নির্ণয় করতে পারবা। কোণ নির্ণয় সূত্রটা আমি দেখাই দিচ্ছি, মুছে দিচ্ছি, এটা আশা করি লেখা হয়েছে। শেষ বেগ এবার হবে t সময় পরে কোণ। স্যার t সময়ের পর প্লাসের শেষ বেগ v, তারপর আদি বেগ হলে v নট। হ্যাঁ আদি বেগ তো v নট, শেষ বেগ হচ্ছে v। তাহলে আমরা আগামী ক্লাসে নামছি, তোমাদের সাথে ক্লাস আছে আমার? না তোমাদের সাথে প্রাসের কোণ হবে tan থিটা সমান vy ডিভাইডেড বাই vx। আমরা ঢাল করছিলাম না লেখচিত্রের ঢাল? জি স্যার। এটা ওয়ান কাইন্ড অফ লেখচিত্র না? এটা দিয়ে ইনশাআল্লাহ আগামী শনিবার আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? জি স্যার। তো তাহলে লেখচিত্রের ঢালকে আমরা কিভাবে প্রকাশ করি? ওই যে ঢাল tan থিটা সমান y অক্ষের মান ডিভাইডেড স্যার বাই লম্ব x বাই অক্ষের। ভূমি। হ্যাঁ লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি দিছি, লম্বে আছে y অক্ষের বেগ আর ভূমিতে আছে ভূমি বরাবর আছে x অক্ষের বেগ। x অক্ষের vy vx আমরা জানি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এভাবে আমরা কোণ নির্ণয় করব। এটা হচ্ছে t সময় পরে কোণ, t সময়ের আগে কোণ কত ছিল? থিটা নট। থিটা কোণ। আর ওই 1 সেকেন্ড পরে সে যে এখন আছে, এই যে এই কোণটা এখন তার থেকে আগের থেকে একটু কমে গেছে, তো কমে এখন কত হইছে? থিটা হইছে, সেই থিটাটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এখানেও জি, vx স্যার। সমান কত? v নট cos থিটা নট আর vy সমান v নট
sin থিটা নট sin theta naught minus gt জিটি। এবার এখানে তোমরা মাঝে মাঝে একটা ডিফিকাল্টিসে পড়তে পারো, সেটা হচ্ছে কখনো কখনো vy এর মান মাইনাস আসতে পারে। vy এর মান মাইনাস মানে কি, এই অংশটার মান বেশি হয়ে গেছে না জিটির মান, জি স্যার। এটা কখন হবে আমি তোমাকে একটু বলে দিই। তুমি যখন উপরের দিকে উঠতেছো তখন v sin থিটার মান বা y অক্ষ বরাবর বেগের মান কি হচ্ছে, উপরের দিকে না? জি স্যার কিন্তু যখন সর্বোচ্চ উচ্চতা থেকে আবার তুমি নিচের দিকে নামতে থাকবা তখন vy এর মানটা কোন দিকে? নিচের দিকে এই কারণে ওইটার মানটা মাইনাস আসতে পারে। মাইনাস আসলে তোমার সমস্যা নাই, তুমি মাইনাস ধরে অঙ্ক করবা। থিটার মানও মাইনাস আসবে, তাও সমস্যা নাই, তুমি বলে দিবা ভূমির সাথে মাইনাসটা লিখবা না আর কি। তখন যেমন মনে করো মাইনাস 30 ডিগ্রি আসছে, তুমি বলবা যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে, মাইনাসটা লেখার দরকার নাই। স্যার বুঝা গেছে? একটু বলেন স্যার একটু। স্যার আমরা কি উত্তরে মাইনাস চিহ্নটা দিব না? না না, দেওয়ার দরকার নাই। vy এর মান মাইনাস আসতে পারে, vy এর মান মাইনাস আসলেও মাইনাসটা মানে সবকিছু করবা থিটার মান মাইনাস আসবে। তাহলে আজকে আমরা শুরু করব এখান থেকে কি করব, নতুন একটা সমীকরণ আমরা আনবো আর কি। এই দুইটা সমীকরণের সাহায্যে নতুন আরেকটা সমীকরণ আনবো। কেন? কারণ অনেক সময় আমাকে সময়টা দেওয়া থাকবে না। যেমন x অক্ষ বরাবর যে দূরত্ব সেটা যদি তুমি বের করতে চাও তোমার সময় লাগবে, y অক্ষ বরাবর যে দূরত্ব সেটা বের করতে তোমার সময় লাগবে। এখন অনেক সময় সময় দেওয়া থাকবে না, যদি সময় দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটার জন্য একটা সমীকরণ আমরা ডেভেলপ করব আজকে। সেটা হচ্ছে প্রথমে যে x এর যে সূত্রটা জানি সেটা আমরা লিখলাম, মানে আমরা t টাকে বাদ দিয়ে দিতে যাচ্ছি। এখান থেকে আমি t সমান একটা সমীকরণ লিখলাম, t সমান লেখা যায় x ডিভাইডেড বাই v নট cos থিটা নট। এভাবে আমরা রেখে দিলাম। এই t সময় মানে x অক্ষে যে সময়টি এবং y অক্ষে যে সময়টি দুটোই কিন্তু সমান, মানে একই। তো এই জন্য আমরা এখান থেকে সময় বের করে চাইলে এখানে বসাইতে পারি। আমরা এবার y অক্ষে বসাইলাম, t এর জায়গায় বসাচ্ছি মুজাহিদ বলছে আমি না, বাকিরা জাস্ট t, যেখানে যেখানে t আছে সেখানে মানটা আমরা বসালাম। v নট চলে যাবে, তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, সাথে আবার x আছে, তাহলে x sin থিটা বাই cos থিটা কে আমরা বলি tan থিটা। আর এটাকে একটু সাজাই লিখি, উপরে থাকবে g x স্কয়ার, নিচে থাকবে 2 থাকবে v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই হচ্ছে আমাদের নতুন সূত্র। একটু কঠিন সূত্রটা, এটা প্রথমেই তোমার মনে থাকবে না, এটা আস্তে আস্তে অঙ্ক করতে 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 আমাদের মনে থাকবে। তাহলে যদি কখনো তোমাকে y বের করতে বলে, y বের করতে আমাদের t লাগে, tটা যদি আমাদেরকে দেওয়া না থাকে, যদি x এর মান দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কথা কি বুঝা গেছে কি বলছি? এখানে অ্যামোনিয়া 3টা হাইড্রোজেন 3টা মিথাইল স্যার। তাইগুলো থেকে অ্যামিনো হবে না, সেটা এটা হচ্ছে অ্যামিনো। এবার আমরা যদি একটু বলি এই সমীকরণে চলক কয়টা, চলক বোঝো? 3 ডিগ্রি বাই পার্শিয়াল দেন। এই সমীকরণে চলক কয়টা? চলক মানে তো বোঝো আশা করি। জীবন হলো প্রথম সমস্যা আছে। স্যার দুইটা কি কি বলো তো? x y না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমরা অ্যানসার দিবা, তোমাদের অ্যানসার ভুল না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা বোঝো নাকি বোঝো না। ভুল হইলে ভুল হোক না। এই সমীকরণে চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে x একটা হচ্ছে y, বাট এখানেও x আছে আবার এখানেও x আছে। তাহলে চলকের সাথে যা থাকে বাকিগুলোকে আমরা কি বলি? চলকের সাথে যে মানগুলো থাকে বা যে অন্য জিনিসগুলো থাকে ওগুলোকে আমরা কি বলি? সহগ। 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 তাহলে এখানে x এর সাথে সহগ কত? tan থিটা নট। আর এখানে x স্কয়ারের সাথে সহগ হচ্ছে এই পুরা বা কি যা আছে সবগুলা। ঠিক আছে, এই সহগগুলোকে আমি ছোট ছোট করে নাম ধরলাম। যেমন এখানে যে tan থিটা, এই সহগটাকে আমি a ধরলাম, আমি লিখলাম ax, এটাকে আমি a ধরলাম। আর এখানে যা সহগ আছে সবগুলোকে আমি b ধরলাম, তাহলে লিখতে পারি bx স্কয়ার। ঠিক আছে কিনা দেখো তো? এখানে x এর সাথে যে সহগ সেটাকে আমি a ধরছি, আর এখানে x স্কয়ারের সাথে যে সহগগুলো আছে সবগুলোকে আমি এমনি ধরছি আর কি b। কেন ধরছি তার কারণটা আমি একটু পরে বলতেছি। বুঝতে পারছো? সহগগুলোকে a b ধরছি যে?
জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তোমরা তো এখনো ম্যাথ আসলে ওই ম্যাথে সরল রেখা তারপরে বৃত্ত কৌণিক যখন পড়বা তখন এরকম একটা সমীকরণ তুমি পাবা। ম্যাথের কথা বলতেছি, বলা হয় এই সমীকরণটা হচ্ছে বা এই ধরনের সমীকরণগুলো হচ্ছে এই ধরনের সমীকরণ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আমরা অ্যামিন সম্পর্কে জেনে গেলাম, একটু ধারণা পাইলাম। এবার আসলে আমরা আবার অ্যামিনের প্রস্তুতি দিতে। অ্যামিনের প্রথম প্রস্তুতিতে আমরা বলেছি হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশ সমীকরণ। বলা হয় এই ধরনের সমীকরণ হয় পরাবৃত্তের সমীকরণ। যেহেতু ম্যাথ এখনো পড়ো নাই ওইভাবে তুমি বুঝবা না, জাস্ট এমনি জেনে রাখো আর কি, যে যে সমীকরণে একটা চলকের উপর স্কয়ার থাকবে এবং আরেকটা চলকের উপর পাওয়ার থাকবে 1, এই ধরনের চলককে আমরা পরাবৃত্তের সমীকরণ বলে থাকি। আমি কি কথা বুঝাইতে পারছি? আবার বলতেছি, আমি আবার বলতেছি, এখানে চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। এবং x এবং y এর ভিতরে যে কোনো একটা চলকের সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে সেই ধরনের সমীকরণকে আমরা পরাবৃত্তের সমীকরণ বলি। মানে ম্যাথের ক্ষেত্রে কথা বলতেছি। বিজারণ মানে কি বলছিলাম, বিজারণ একটা পরাবৃত্তের সমীকরণ, সেখান থেকে আমরা এই ডিসিশনটা নিয়ে নিই y = ax - bx²। তাহলে এই সমীকরণটা তো এখন না ম্যাথে আসছে, এমনিতে সমীকরণটা কিসের সমীকরণ? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা অথবা অক্সিজেন বিয়োগ করা, তাই তো? এই যে সমীকরণটা লিখছি আনছি, এগুলো কার জন্য? প্রাসের জন্য না? জি স্যার। প্রাসের জন্য। তাহলে এই সমীকরণটাকে আমরা প্রাসের সমীকরণ বলতে পারি। আরো একটু স্পেসিফিক ভাবে যদি বলি, x আছে এবং y আছে। আমরা যখন প্রাসের চিত্রটা আঁকছি, তোমরা যদি একটু খেয়াল করো, প্রাসের চিত্রে x অক্ষে কি ছিল? x অক্ষ বরাবর তোমরা সেকেন্ড উদাহরণটা দেখো, বেনজিনের সাথে NO2 আছে, মানে নাইট্রোবেনজিন, তাই না? তো নাইট্রোবেনজিনে NO2, এখন আমরা যদি O2 টাকে x অক্ষ বরাবর x ছিল না? জি স্যার। y অক্ষ বরাবর y ছিল। তাহলে এটা কি এই চিত্র বা এই গ্রাফের সমীকরণ বলা যায়? তুমি x এর মান বসাবা, x এর মান বসানোর কারণে x এর মান বসানোর কারণে তুমি y এর মান পাবা। তাহলে x হচ্ছে স্বাধীন চলক, এই কারণে x অক্ষে, আর y হচ্ছে পরাধীন চলক, এই কারণে y অক্ষে। তাহলে x এর মানের সাথে সাথে কার মান চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? y এর মানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই সমীকরণ এটা বলো দুটো সিমিলার, এটাকে আমি যা সবগুলোকে এই বিধুরছি। তাহলে এটাকে আমরা বলতে পারবো এই যে প্রাসটা যে পথ দিয়ে গেছে সেই পথের সমীকরণ বলা যাবে না এটাকে? প্রাসের গতির পথের সমীকরণ বলি আমরা। প্রাসের গতিপথের সমীকরণ এটা। আমি বলি এটা বলো প্রাসের গতি পথের সমীকরণ। তোমার এই যে 21 নম্বর বলো, অথবা আরো একটা বলে গতিপথের আরো একটা ওয়ার্ড নাম আছে, সেটা হচ্ছে সঞ্চার পথ। যেই পথে সে সঞ্চারিত হয় অর্থাৎ চলে। মজাই কি এর ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। প্রাসের গতিপথের সমীকরণ অথবা সঞ্চার পথের সমীকরণ বলা হয়। সঞ্চার তো বোঝো, সঞ্চার মানে গতিশীল হওয়া, যে পথ দিয়ে সে যাবে, তুমি যাবা, গতি নিয়ে যাবা আর কি। তার মানে সে এখান থেকে রওনা দিয়ে এই যে এখানে গেল, এই যাওয়ার জন্য সে কি করতেছে? একটা পথ দিয়ে যাচ্ছে বা একটা পথ দিয়ে সে কি বলে সঞ্চারিত হচ্ছে, সেই পথটাকে আমরা কি বলি? গতিপথ অথবা সঞ্চার পথ বলে থাকি আর কি। তাহলে এই সমীকরণটা হচ্ছে মানে যে সমীকরণে x এবং y দুটাই আছে, কারণ যে গ্রাফটা আমরা আঁকতেছি বা যে চিত্রটা আমরা আঁকছি সেখানে x এবং y আছে x অক্ষে, এই কারণে এই সমীকরণটাকে আমরা প্রাসের গতিপথের সমীকরণ বা সঞ্চার পথের সমীকরণ বলে থাকি। যেটা একটা কি ধরনের, যেটা কি ধরনের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তার মানে এখন থেকে আমরা একটা জিনিস জেনে গেলাম, সেটা হচ্ছে প্রাসের গতিপথ কেমন ধরনের? পরাবৃত্তাকার। প্রাসের গতির পথ, প্রাস যে পথ দিয়ে যায় আমরা প্রথমে যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম তখন অর্ধবৃত্ত বলছিলাম না? অর্ধবৃত্তাকার। জি স্যার। এখন এটা কি সবসময় অর্ধবৃত্তাকার হবে? তুমি যদি এখান দিয়ে মারো, এইভাবে যদি মারো, যদি এইভাবে নিক্ষেপ করো, তাহলে এটাকে অর্ধবৃত্ত বলা যাবে? না স্যার। এই জন্য অর্ধবৃত্তটা কি নয়, মানে সঠিক নয়। এখন থেকে আমরা কি জানবো? প্রাসের গতির পথ দেখতে কেমন? পরাবৃত্তাকার। কিভাবে আসছে? এই যে এখন যেভাবে আসছে, এটা ম্যাথের আমাদের একটু হেল্প লাগে আর কি, এই কারণে এইভাবে আসে। তাহলে প্রাসের গতির পথ হচ্ছে এক ধরনের পরাবৃত্তাকার। এখন এটা আমাদের লাগবে না, এটা আমাদের কখনো লাগবে না, সূত্র হিসেবে লাগবে, আমাদের লাগবে এটা। এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব যখন আমাদের হাতে সময় থাকবে না,
মানে সময় বলতে টি এর মান যখন থাকবে না আর কি, টি এর মান বের করা লাগবে বা টি এর মান আমাদের কাছে নাই কিন্তু এক্স এর মান দেওয়া আছে, আমি ওয়াই এর মান বের করব, অথবা ওয়াই এর মান দেওয়া আছে আমি এক্স এর মান বের করব, তখন আমরা এই সমীকরণটাতে যাব। ঠিক আছে, এটা বের করব সময় হাতে থাকলে, এটা বের করব যখন আমাদের সময় থাকবে, কিন্তু এখানে যখন সময় নাই, টি এর কোনো অস্তিত্ব এখানে নাই, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, এটা যখন আমরা ম্যাথ করব আর একটু ক্লিয়ার হবে আশা করি। তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম আজকে, যে প্রাস যে পথ দিয়ে চলাচল করে সেটাকে প্রাসের গতিপথ বলা হয়, আর প্রাসের গতিপথের সমীকরণ হচ্ছে এইটা, আর এই পথটা বা গতিপথটা দেখতে পরাবৃত্তের আকৃতির, যে কারণে আমরা এটা পরাবৃত্তাকার বলে থাকি। ঠিক আছে, এটা ছিল আজকে। এবার আরো একটা জিনিস আছে, সেটা আমরা একটু বলি। জৈব রসায়নে জারণ বিজারণের মতবাদ থাকবে সনাতন মতবাদ। এখন ওটা কি জানা আছে তোমার? মিরাজ আরেকবার একটু শোনাই দে, প্লাবিতকে একটু শোনা, কখন বিচারণ বলে? প্লাবিত শুনছো? আবার বলো কি বলছো? বিচারণ মানে হাইড্রোজেন যোগ করা অক্সিজেন বের করে দাও, আর জারণ মানে আমরা কি কোনো উদাহরণমূলক প্রশ্ন করছি যে প্রাসের গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক, এরকম কিছু লিখাইছি? না স্যার। না স্যার। আচ্ছা, 3টা অনুধাবনমূলক প্রশ্ন লিখে নাও। আচ্ছা, একটু একটু পরে লেখো, আগে বুঝিয়ে দিই, তারপরে লিখো। আমরা এই যে প্রাসের বেগ, তাকে কয়টা উপাংশে বিভক্ত করি? দুইটা। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটাকে আমরা মাত্রা বলি না, যে দ্বিমাত্রিক, দুই দিকে কাজ করে। জি স্যার। তাহলে প্রাসের গতিটা দ্বিমাত্রিক ভাবেই কাজ করে, কিন্তু এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে প্রাসের? না স্যার। না স্যার, সমবেগে যায়। হ্যাঁ, কিন্তু ওয়াই অক্ষ বরাবর আবার কি আছে? একটা ত্বরণ আছে, যেটা কোন দিকে কাজ করে? গতির দিকে। স্যার, জি স্যার, জি এর মান। তাহলে একটা প্রাসের ক্ষেত্রে ত্বরণ কাজ করে এক মাত্রা হিসেবে, একমাত্রিক, অর্থাৎ শুধুমাত্র ওয়াই অক্ষে কাজ করে, আর বেগ মানে প্রাসের যে বেগ সেটা কাজ করে দুইটা অক্ষ বরাবর। এই কারণে প্রশ্নটা হচ্ছে এরকম, প্রাসের গতি একমাত্রিক। লিখে দিচ্ছি। জবাব বল, অ্যামিনো অ্যাসিড না খারাপ? খারাপ লাগতেছে। জুবাইর বল, অ্যামিনো অ্যাসিড না খারাপ? জুবাইর প্রাসের গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে ব্যাখ্যাটা তুমি এভাবে বলবা যে প্রাসের যে বেগ বা আদিবেগ সেটাকে আমরা দুটো অংশে বিভক্ত করি, একটা হচ্ছে ভি নট কস থিটা নট, একটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। এই কারণে প্রাসের গতিটা দ্বিমাত্রিক, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কাজ করে। কিন্তু যে ত্বরণ, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে একটা অক্ষে ত্বরণ শূন্য হয়ে যাচ্ছে, আর ওয়াই অক্ষে ত্বরণের মান হচ্ছে -g। তার মানে ত্বরণ কাজ করে একমাত্রিক, অর্থাৎ শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। এই কারণে ত্বরণ হচ্ছে একমাত্রিক কিন্তু প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। বুঝতে পারছো? আরেকবার একটু বলেন। প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক কারণ আমরা বেগটাকে দুই ভাগে ভাগ করি, ভি নট কস থিটা নট এবং ভি নট সাইন থিটা নট। কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ আছে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, যেটা হচ্ছে -g। এই কারণে এটাকে আমরা কি বলি? ত্বরণ কাজ করে একদিকে মানে ওয়াই অক্ষ বরাবর, কিন্তু গতি কাজ করে দুইটা অক্ষ বরাবর, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। বুঝে গেছে কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার আবার বলো অ্যামোনিয়া অ্যাসিড। আচ্ছা, এরকম আরো 2-3টা প্রশ্ন আসবে, আমি লিখে দিচ্ছি। এর 1 নাম্বার প্রশ্ন, তো 2 নাম্বার প্রশ্নটা লিখো। কিছু পাবলিক আছে জয়েন করার অবস্থায় নাই, এরকম কিছু পাবলিককে জিজ্ঞেস করি দেখতেছি না। সুমিত আছো? সুমিত সুমিত আছো? নাই দেখছো?
বলতেছে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য কিনা, অর্থাৎ শূন্য হয় কিনা। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য হয় কিনা। প্রথমে আমি তোমাদের কাছে জানতে চাই যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য হবে কিনা। জি স্যার শূন্য হবে। জি শূন্য স্যার। হবে স্যার। হবে। আচ্ছা আসস এটা বেগ নির্ণয় সূত্র না? জি স্যার। জি স্যার। তাহলে তোমরা নিজেরাই কিছুক্ষণ আগে বলছো যে x অক্ষ বরাবর বেগ হচ্ছে কেমন বেগ? সমবেগ। সমবেগ। তাহলে vx এর মান কি কখনো চেঞ্জ হবে? না স্যার। চেঞ্জ হবে স্যার। কার মান? y অক্ষের মান। y এর মান। vy এর মান চেঞ্জ হবে বলতে যা থাকবে সেটা শূন্য হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু x অক্ষ বরাবর যে বেগটা সেটা কি শূন্য হতে পারে কখনো? না স্যার। না স্যার। তুমি একটা প্রাসের যে জায়গায় ধরো না কেন, যে জায়গায় তার বেগ নির্ণয় করতে চাও না কেন, সেখানে তার কয়টা অক্ষ বরাবর বেগ থাকার কথা? দুইটা অক্ষ বরাবর। দুইটা। একটা হচ্ছে x অক্ষ বরাবর, একটা হচ্ছে y অক্ষ বরাবর। এখন y অক্ষ বরাবর যে বেগটা সেটা তো শূন্য হতে পারে, কিন্তু x অক্ষ বরাবর বেগটা কি কখনো শূন্য হবে? না। না স্যার। না। তাহলে আমি তোমাকে বলছি সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য কিনা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন vy না শূন্য হচ্ছে, কারণ y অক্ষ বরাবর যে বেগটা সেটা না শূন্য হচ্ছে। x অক্ষ বরাবর বেগটা কি শূন্য হচ্ছে? না। স্যার। না তাহলে যদি স্যার। শূন্য না হয়, শূন্য তো হইতে পারে শুধুমাত্র y অক্ষের বেগটা। তাহলে টোটাল v এর মান কি কখনো 0 হওয়া পসিবল? না স্যার। না স্যার। তাহলে অ্যানসার কি হবে? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কি নয়? আচ্ছা তাহলে আমি কোনো খাদ্য শূন্য নয়। শূন্য নয়। কেন শূন্য নয়? কারণ সর্বোচ্চ উচ্চতায় vy শূন্য হলেও কার মান থেকে যায়? bx এর মান থেকে bx এর মান থেকে যায়। vx এর মান থেকে যায়। এই কারণে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কি নয়? শূন্য নয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এর আমি আরেকটা প্রশ্ন লিখতেছি, একটু খেয়াল করো দেখি এটার অ্যানসার তোমরা বলবে এবার। লাগে তো নাইট্রোজেন অক্সিজেন, হ্যাঁ বাকি তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধন করে। মুক্তজন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো জোড়া থাকে, আর যারা বিজোড় তারা তো বন্ধন অংশ না, সেগুলো বন্ধন। আচ্ছা তাহলে আমরা বুঝলাম অ্যামিনগুলো কি ধর্মী, ক্ষার ধর্মী। অ্যামিনগুলো কি ধর্মী? এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যামিনগুলো ক্ষার ধর্মিতার ক্রম কি, মানে কত ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষার ধর্মী, কত ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষার ধর্মী? তোমাদের কি মনে হয় কত ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি? এটার অ্যানসার কে বলতে পারবা? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখানেও কিন্তু দেখো খেয়াল করো, এখানেও কিন্তু লজিক কোনটা জানো তো? ওই মিথেন গ্রুপের লজিক। কার লজিক? এটা কে বলতে পারবা? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিও একমাত্রিক, আবার ত্বরণও একমাত্রিক। স্যার সর্বোচ্চ উচ্চতা vy থাকে না, সেক্ষেত্রে কিন্তু vx থাকে, সেক্ষেত্রে একমাত্রিক। আর ত্বরণ তো y অক্ষ বরাবরই থাকে। হ্যাঁ এই তো সুন্দর একটা অ্যানসার দিছে। এমনিতে আমরা আগে পড়ছিলাম প্রাসের গতি হচ্ছে দুইটা মাত্রিক, x অক্ষ y অক্ষ, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার কারণে vy শূন্য হয়ে যায়, তারপর কে থেকে যাচ্ছে? vx থেকে যাচ্ছে। তার মানে বেগ থাকে একটা মাত্রিক, মানে এক মাত্রা, মানে x অক্ষ বরাবর। কিন্তু ত্বরণ তো সবসময় y অক্ষ বরাবরই কাজ করে, মানে একটা অক্ষ বরাবর, x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। এই কারণে ত্বরণ কাজ করে একমাত্রিক y অক্ষে, আর বেগ কাজ করে তাও একমাত্রিক। সেটা কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখানে এই প্রাস থেকে এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। এবার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখান থেকে যদি আমি কোনো প্রাসকে নিক্ষেপ করি, সে যদি ঘুরে এখানে আসে, এর মধ্যে যে সময়টা অতিবাহিত হয় বা যে সময় ধরে সে এখান থেকে ওখানে যাবে, এই সময়টার একটা নাম আছে। নামটা কি বলতে পারবা কেউ? বিচরণকাল। বিচরণকাল। হ্যাঁ ঠিক আছে, বিচরণকাল। তার মানে একটা প্রাসকে আমি যেখান থেকে নিক্ষেপ করব এবং সে যে ভূমিতে, মানে ওই স্থানে আবার ফিরে আসবে, বা ভূমি থেকে নিক্ষেপ করলে আবার ভূমিতে ফিরে আসার মাঝখানে যে সময়টা সে অতিবাহিত করে সেটাকে আমরা কি বলি? বিচরণকাল বলি। এখন এই যে সে এখান থেকে নিক্ষেপ করছো, সে এখানে গেছে, তার জন্য x অক্ষ বরাবর দূরত্ব, এটা একটা নাম দেই ও এ না? x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? ও এ দূরত্ব। ও এ। ও এ। y অক্ষ বরাবর দূরত্ব কত, কে বলতে পারবা?
ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? কেন মানে কেন হইল না? এইচ ম্যাক্স কোনো লজিক মাথায় আসতেছে সাহিল? আর কেউ? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত হবে? 0 না? এখানে ওয়াই এর মান আছে কোনো? না এটা মানে কি? এটা মানে কোন অক্ষ? এক্স অক্ষে। এক্স অক্ষে কি ওয়াই অক্ষের কোনো মান থাকে? না না স্যার। তাহলে এই যে তুমি তাকে নিক্ষেপ করছো, সে প্রথমে উপরে উঠতেছে, দেখো তুমি নিক্ষেপ করছো, সে উপরে উঠতেছে, উঠতে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, আবার নামতেছে, নামতে 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 সে আবার কোথায় চলে আসলো? এক্স অক্ষে চলে আসলো না আবার? তাহলে ওয়াই অক্ষ বরাবর তার টোটাল দূরত্ব কত হয়ে গেল? 0 হয়ে গেল না? একবার উপরে উঠছে আবার নিচে নেমে গেছে। জি স্যার তার মানে একটা বস্তুকে যদি যখন তুমি এখান থেকে নিক্ষেপ করবা এবং সে যদি আবার ভূমিতে ফিরে আসে, তাহলে তার এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম হয়েছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কত হয়ে গেছে? 0 জিরো জিরো 0 হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেছে? জি জি স্যার স্যার এখন এই যে বিচরণ কালটা কাজে লাগায়, বা এই বিচরণ কালের ভিতরে কোন প্রাস যে দূরত্ব অতিক্রম করে তার একটা স্পেসিফিক নাম আছে। নামটা হচ্ছে অনুভূমিক পাল্লা। ভালো এটা হলো ভালো এটা হলো ভালো প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। ঠিক আছে? আমি বুঝাতে পারছি? আবার বলতেছি, একটা প্রাসকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো, সে আবার ভূমিতেই ফিরে আসছে, এই জন্য সে ও থেকে এ পরিমাণ, ও থেকে এ পর্যন্ত এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, এবং এতে সে সময় নিছে কি পরিমাণ সময়? তার বিচরণ কালের সমান না? স্যার তো এই বিচরণ কাল কাজে লাগিয়ে সে যে দূরত্বটা অতিক্রম করতেছে এক্স অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর? তিনটা বড় বড় ভাইরা এক্স অক্ষ বরাবর। কারণ ওয়াই অক্ষ বরাবর তো দূরত্বের মান কত হয়ে যাচ্ছে? 0 0। এই এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা সে অতিক্রম করে তাকে আমরা বলবো অনুভূমিক। অনুভূমিক মানে বুঝো? তখন একটা জায়গায় খালি গেছে না? জি স্যার ভূমি বরাবর ভূমি বরাবর। ভূমি মানে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর সে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বের নাম হচ্ছে অনুভূমিক পাল্লা। ক্লিয়ার? জি স্যার এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। অনুভূমিক পাল্লা r is equal to v naught square sin 2 theta naught divided by g। এই সূত্রটা কিভাবে আসছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, আমাকে একটু মনে করাই দিবা। এমনি আপাতত আমরা সূত্রটা লিখে দিছি, যেহেতু আজকে অত বেশি সময় নাই, সেই প্রতিপাদনটা আমি দেখাইতে পারতেছি না, এখানে আমাদের আরো কিছু কথা বলতে হবে, এই কারণে নেক্সট দিন আমাকে মনে করে দিবেন স্যার এটা কিভাবে আসছে দেখানোর কথা ছিল। অনুভূমিক পাল্লা r এর সূত্র হচ্ছে v naught square sin 2 theta naught, মানে থিটার সাথে 2 গুণ আছে, ডিভাইডেড বাই g 9.8। তাহলে আমরা কি বের করতে পারবো? অনুভূমিক পাল্লা বের করতে পারবো। অনুভূমিক পাল্লাটা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যেই লেভেল থেকে তুমি নিক্ষেপ করবে, যেই লেভেল বলতে এটাকে আমি ভূমি ধরতেছি, ভূমি থেকে নিক্ষেপ করছি, আবার সে ভূমিতেই ফিরে আসছে, এই ভূমিতে ফিরে আসার জন্য সে সময় নিছে কি পরিমাণ সময়? বিচরণ কালের সময় নিছে, বা বিচরণ কাল সমপরিমাণ সে সময় নিছে। এই বিচরণ কালে সে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর তো দূরত্বের মান 0 হয়ে গেছে, কিন্তু এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে তার নাম হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক মানে হচ্ছে ভূমি বরাবর, ভূমি বরাবর যে দূরত্ব অতিক্রম করছে তার নাম হচ্ছে অনুভূমিক পাল্লা। প্রকাশ করা হয় r দ্বারা, r equal to v naught square sin 2 theta naught divided by g। আমরা সর্বোচ্চ স্যার অনুভূমিক উপাংশ শূন্য কখন হয়? হ্যাঁ আনুভূমিক উপাংশ মানে উপাংশটা শূন্য কখন হয়? আণবিক উপাংশ কখনো শূন্য হয় না, তো এটা সমবেগে যাচ্ছে না। স্যার মনে করেন প্রাসের গতিবেগে যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ শূন্য হয় না? ও ত্বরণ, ত্বরণকে ধরলে তো শূন্য হয়। ত্বরণ 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 তো সবসময় শূন্য এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, কিন্তু স্যার আর কোনোভাবে শূন্য হবে না? আর আর হ্যাঁ হ্যাঁ এটার মান শূন্য হবে তখন যখন তুমি এইভাবে লম্বভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করবা, সে আবার তোমার কাছে লম্বভাবে আসবে, সেটা কি প্রাস বলি? না স্যার নিক্ষিপ্ত বস্তু কি বলি ওটাকে? নিক্ষিপ্ত বস্তু না? জি স্যার নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুকে নিক্ষেপ করলে সে আবার তোমার কাছে আসবে, তাহলে সে কি এক্স অক্ষ বরাবর এদিক ওদিক গেছে?
না স্যার। তারপরে তুমি আরো ভালোভাবে দেখতে পারো, তুমি এখানে থিটার মান 90 বসাও, এর সাথে কোণ হবে তখন 90 90 ইনটু 180, তাহলে sin 180 মান দেখো 0 আসে, r এর মান 0 হয়ে যাচ্ছে। শুধুমাত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে r এর মান 0 হবে, এই ছাড়া এমন কোনো প্রাস নাই যে প্রাসের জন্য r এর মান 0 হবে। দেখো আমরা এখানে লিখেছি কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এই ছিল আজকে আমাদের